বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অর্গানিক পলিমার কেমিস্ট্রি এই কোর্সের চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ সাম ইম্পর্টেন্ট পলিমার্স নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা আলোচনা করব পলিইথিলিন নিয়ে। তো তোমরা জানো যে কোনো তোমার পলিমার ইন্ডাস্ট্রির যে মূল কাঁচামাল, সেই কাঁচামাল হচ্ছে পলিপ্রোপিলিন, এবং পলিপ্রোপিলিনের সাথে কিন্তু পলিইথিলিন বা পিই এটিও কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু ব্যবহার করা হয়। কাজে বলা যায় যে পলিইথিলিন এবং পলিপ্রোপিলিন এই দুটি হচ্ছে যে কোনো পলিমার ইন্ডাস্ট্রির মূল কাঁচামাল। তো এই দুটি জিনিস আমরা কোথা থেকে পেয়ে থাকি? এগুলো সাধারণত বিভিন্ন ধরনের যে খনিতে যে পেট্রোকেমিক্যাল পাই আমরা খনি থেকে, সেই পেট্রোকেমিক্যাল থেকেই কিন্তু পলিইথিলিন বা পলিপ্রোপিলিনকে পাওয়া যায়। তো এখন আসো আমরা পলিইথিলিন নিয়ে আলোচনা করতে গিয়ে আগে পলিইথিলিনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। তো পলিইথিলিনের যে ইউপ্যাক নাম বা সেই ইউপ্যাক নামটা কি সেটা আমরা একটু দেখব। পলিইথিলিনের যে ইউপ্যাক নাম সেটি হচ্ছে পলিইথিলিন, অথবা এটাকে কিন্তু পলিমিথিলিনও বলা যায়। পলিমিথিলিন। পলিইথিলিন অথবা পলিমিথিলিন এটার ইউপ্যাক নাম, এবং এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় যে এটার যে সংক্ষিপ্ত নাম বা অ্যাব্রিভিয়েশন, এটার যে সংক্ষিপ্ত নাম সেটি হচ্ছে তোমার পিই। এখন এটার যে আণবিক ভর, পলিইথিলিনের যে আণবিক ভর, সেই আণবিক ভর হচ্ছে তোমার 25 গ্রাম পার মোল। তো এখন এই যে পলিইথিলিন, এটার কি মনোমারটা কি? এই পলিইথিলিনের মনোমার হচ্ছে ইথিলিন, অর্থাৎ অসংখ্য ইথিলিন মনোমার একটি আরেকটির সঙ্গে লেগে লেগে একটা বৃহৎ আকারের ম্যাক্রোমলিকুল বা তোমার একটা পলিমার তৈরি করে, এবং সেই পলিমারটাকে ইথিলিন, সেই পলিমারটা তৈরিতে যখন ইথিলিন মনোমারটা ব্যবহার করা হয় তখন তা থেকে যে পলিমার আমরা পাই সেটাকেই বলি কি আমরা পলিইথিলিন। এখন আসো এই যে পলিইথিলিন, এটার কি কি পলিমারকরণ পদ্ধতিতে তোমার পলিইথিলিনকে কি কি পলিমারকরণ পদ্ধতির দ্বারা তোমার পলিমারকরণ করা যায় সেটি আমরা এখন দেখব। তাহলে আমরা সংক্ষেপে এইভাবে লিখি যে পলিমারকরণ পদ্ধতি, পিই এর পলিমারকরণ পদ্ধতি, অর্থাৎ পলিইথিলিন এর পলিমারকরণ পদ্ধতি। আমরা চ্যাপ্টার নাম্বার 2, 3 এবং 4 এ বিভিন্ন ধরনের পলিমারকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তো এখানে আমরা পলিইথিলিনকে যে পদ্ধতিতে পাই সেটি হচ্ছে 1 নাম্বার তোমার ফ্রি রেডিক্যাল চেইন পলিমারকরণ দিয়ে পাওয়া যায়। ফ্রি রেডিক্যাল চেইন পলিমারকরণের মাধ্যমে পলিইথিলিন তৈরি করা যায়। তারপরে তোমার জিগলার নাটা পলিমারকরণ দিয়েও কিন্তু পলিইথিলিন তৈরি করা যায়। জিগলার নাটা পলিমারকরণ, এটি একটি সন্নিবেশ পলিমারকরণ পদ্ধতি। এই জিগলার নাটার পলিমারকরণ পদ্ধতি দিয়েও কিন্তু পলিইথিলিনকে তৈরি করা যায়। এছাড়াও তোমার মেটালোসিন প্রভাবক ব্যবহার করেও কিন্তু পলিমারকরণ করে পলিইথিলিন পাওয়া যায়, মেটালোসিন পলিমারকরণ দ্বারা। এবং এই যে এই তিনটা পদ্ধতিতে মোটামুটি তাহলে আমরা পলিইথিলিনের যে পলিমারকরণ এটা কিভাবে পাই? একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল চেইন পলিমারকরণ দ্বারা, জিগলার নাটা পলিমারকরণ দ্বারা, এবং মেটালোসিন আবিষ্ট যে পলিমারকরণ, সেই মেটালোসিন আবিষ্ট পলিমারকরণ দ্বারাও কিন্তু তোমার
পলিইথিলিনকে তৈরি করা সম্ভব। এখন এটার যে মরফোলজিটা কি, এটা মানে বৈশিষ্ট্য, এটার বাহ্যিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কেমন, পলিইথিলিনের মরফোলজিটা বা বাহ্যিক ভাবে এটি কেমন, সেটি আমরা এখন আলোচনা করব। তাহলে পলিইথিলিনের মরফোলজি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এটি এক নম্বরে উচ্চ দানাদার পলিমার। এটি হচ্ছে একটি রৈখিক শ্রেণীর উচ্চ দানাদার পলিমার। তাহলে এইভাবে লিখে আমরা সংক্ষেপে, রৈখিক উচ্চ দানাদার পলিমার, হাইলি ক্রিস্টালাইন। এই পলিমারটা হচ্ছে তোমার হাইলি ক্রিস্টালাইন। এবং এটি কি, এটা তোমার আরেকটি হতে পারে, এটি পলিইথিলিন শুধু রৈখিক উচ্চ দানাদারই নয়, এটা তোমার শাখায়িত উচ্চ দানাদারও হতে পারে। এটা কি, শাখায়িত উচ্চ দানাদারও এটা হতে পারে। তাহলে এই দুইটি কিন্তু তোমার পলিইথিলিনের মরফোলজি। এখন এটার যে গলন তাপমাত্রা, অর্থাৎ গলনাঙ্ক বা গলন তাপমাত্রা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। পলিইথিলিনের গলন তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন কাচ রূপান্তর তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রায় কোন পলিমার কাচ সদৃশ একটা তরল পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে আমরা বলি কি, কাচ রূপান্তর তাপমাত্রা। তাহলে এটার যে কাচ রূপান্তর তাপমাত্রাটা কত, সেটা আমরা এখন দেখব। এই কাচ রূপান্তর তাপমাত্রা হচ্ছে তোমার -130 ডিগ্রি সেলসিয়াস থেকে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। -130 ডিগ্রি থেকে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং এটার যে ঘনত্ব, সেই ঘনত্বটা কত, এখন আমরা ঘনত্বটা দেখব। এটার ঘনত্ব কত, ঘনত্ব হচ্ছে তোমার যে দানাদার যে পলিমার থাকে, সেই দানাদার পলিইথিলিনের যে ঘনত্ব, সেটি হচ্ছে তোমার 0.855 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবং এটা যে অদানাদার পলিমার, অদানাদার পলিইথিলিন, অদানাদার যে পলিমার, সেটির যে তোমার ঘনত্ব, সেটি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন এটির যে ব্যবহার মানে পলিইথিলিনের যে ব্যবহার, সেটি হচ্ছে দুই ভাবে তোমার এটি ব্যবহৃত হয়। একটি হচ্ছে এটি থার্মোপ্লাস্টিক এবং তোমার ফাইবার হিসেবে এবং থার্মোপ্লাস্টিক হিসেবে। পলিইথিলিনের যে ব্যবহার, সেটি হচ্ছে দুই ভাবে ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক হিসেবে, এবং এটা কি তোমার ফাইবার হিসেবেও কিন্তু পলিইথিলিনকে ব্যবহার করা যায়। আচ্ছা, এখন আসো এই যে পলিইথিলিনের প্রকারভেদ কি, পলিইথিলিনের যে প্রকারভেদ, এখন আমরা একটু পলিইথিলিনের প্রকারভেদ গুলো দেখব। প্রকারভেদ, পলিইথিলিনের প্রকারভেদ। এখন এক নাম্বার প্রকারভেদ হচ্ছে তোমার অতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিইথিলিন। অতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিইথিলিন। অতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিইথিলিন। দুই নাম্বার হচ্ছে অতি নিম্ন আণবিক ভর বিশিষ্ট পলিইথিলিন। তিন নাম্বার হচ্ছে তোমার উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিইথিলিন। আগেটি বলছি অতি উচ্চ, আরেকটি ক্লাসিফিকেশন হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিইথিলিন, এবং আরেকটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। উচ্চ ঘনত্ব বিশিষ্ট
উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন এবং আরেকটি হচ্ছে তোমার উচ্চ ঘনত্ব বিশিষ্ট ক্রস সংযোগকৃত পলিইথিলিন। উচ্চ ঘনত্ব বিশিষ্ট এবং সাথে তার দুইটা ক্যারেক্টারিস্টিক, উচ্চ ঘনত্ব থাকবে এবং ক্রস সংযোগ থাকবে। ক্রস সংযোগ বিশিষ্ট পলিইথিলিন এবং আরেকটি দেখো তোমার ক্রস সংযোগ পলিইথিলিন। 6 নাম্বার হচ্ছে ক্রস সংযোগ পলিইথিলিন। ক্রস সংযোগ পলিইথিলিন। এখন আরেকটি দেখো তোমার মাঝারি ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। 7 নাম্বার হচ্ছে তোমার মাঝারি ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন এবং রৈখিক তোমার আরেকটি শেষ হচ্ছে রৈখিক নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। 8 নাম্বার হচ্ছে রৈখিক নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। আচ্ছা, তাহলে এই গেল তোমার পলিইথিলিনের যে প্রকারভেদ, সেই প্রকারভেদ। এখন আরেকটি আছে কিন্তু একটি যেটি বলেছি যে রৈখিক নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন, এটাকেও কিন্তু আবার বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা যায়। মানে এটার মধ্যেও আবার আছে রৈখিক নিম্ন ঘনত্ব বিশিষ্ট, সাথে আছে রৈখিক অতি নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিনও রয়েছে। এটার আবার প্রকারভেদ রয়েছে। এখন এই যে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন, মোটামুটি পলিইথিলিনকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন এবং আরেকটি হচ্ছে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। এখন এই উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিনের মধ্যে কি পার্থক্য, সেই পার্থক্যগুলো আমরা এখন দেখব। তাহলে উচ্চ ঘনত্ব বিশিষ্ট যে পলিইথিলিন, সেটাকে সংক্ষেপে কিন্তু লেখা যায় তোমার HDPE, অর্থাৎ হাই ডেনসিটি পলিইথিলিন। আর নিম্ন ঘনত্বকে লেখা যায় LDPE, লো ডেনসিটি পলিইথিলিন। তাহলে এইটি হচ্ছে মানে তোমার ইথিলিনের পলিইথিলিনের মোটা মানে প্রধান দুটি শ্রেণী বিভাগ হচ্ছে তোমার HDPE এবং LDPE। এখন দেখো এই যে HDPE পলিইথিনের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এগুলোতে কি ঘটে আসলে। এখন উচ্চ ঘনত্ব বিশিষ্ট যে পলিইথিলিন, সেই উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন গুলোতে পলিমারের যে পলিমারের শিকলটা কিন্তু প্রায় রৈখিক। এখানে কি হয়, উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিনে পলিমারের যে শিকলটা হচ্ছে তোমার রৈখিক, মানে এটা একটা সরল রেখার নাই। আর নিম্ন ঘনত্ব যে পলিইথিলিন গুলোতে, নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিন গুলোতে পলিমার শিকলটা হচ্ছে শাখাযুক্ত। পলিমার শিকলটা কি শাখাযুক্ত, পলিমার শিকল শাখাযুক্ত হয়। এখন দেখো 2 নাম্বার যে পার্থক্য, সেটি হচ্ছে যে তোমার এই যে HDPE, এখানে হচ্ছে যে তোমার পলিমার শিকলটা, সেটা হচ্ছে তোমার সাধারণত 2 থেকে 3টি ছোট শাখা থাকে। এখানে কি থাকে, 2 থেকে 3টি ছোট শাখা এর মধ্যে থাকতে পারে। সরল রৈখিক হলেও এটাতে 2 থেকে 3টি ছোট শাখা থাকে। আর তোমার লো ডেনসিটি যে পলিইথিলিন, সেখানে তোমার 15 থেকে 30টি ছোট ছোট শাখা থাকে। এখানে কি হয়, 15 থেকে 30টি ছোট ছোট শাখা থাকে। এখন দেখো এদের মূল যে বৈশিষ্ট্য, মূল যে পার্থক্যটা হচ্ছে আসলে ঘনত্বে। যেহেতু HDPE বলতে কি বোঝায়, হাই ডেনসিটি পলিইথিলিন, আর LDPE দিয়ে বোঝায় কি, লো ডেনসিটি পলিইথিলিন। তাহলে এই যে এদের নাম থেকেই কিন্তু বোঝা যায় যে এদের যে মূল পার্থক্যটা হচ্ছে তোমার ঘনত্বে। তাহলে এখন এটার ঘনত্ব কত সেটা আমরা দেখব। HDPE এর যে ঘনত্ব, সেই ঘনত্ব হচ্ছে তোমার
ঘনত্ব 0.95 থেকে 0.97 0.95 থেকে 0.97 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবং তোমার যে লো ডেনসিটি যে পলিইথিলিন, লো ডেনসিটি পলিইথিলিনের যে ঘনত্ব সেটি হচ্ছে তোমার 0.91 থেকে তোমার 0.94 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন দেখো এই যে গলনাঙ্ক তোমার হাই ডেনসিটি পলিইথিলিনের যে গলনাঙ্ক, এই গলনাঙ্কটা অবশ্যই বেশি হবে। সেই গলনাঙ্ক হচ্ছে তোমার 125 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার 125 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস। আর তোমার লো ডেনসিটি যে পলিইথিলিন, সেই লো ডেনসিটি পলিইথিলিনের যে ঘনত্ব গলনাঙ্ক, সরি ঘনত্ব না গলনাঙ্ক, গলনাঙ্কটা হচ্ছে তোমার 110 থেকে 117 ডিগ্রি সেলসিয়াস। 110 ডিগ্রি সেলসিয়াস থেকে 117 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন গুলো, এদের যে টেনসাইল স্ট্রেংথ সেটির থেকে কিন্তু উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিনের যে টেনসাইল স্ট্রেংথ সেটা হচ্ছে অনেক বেশি। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কি, যে টেনসাইল স্ট্রেংথ বা টেনসাইল শক্তি বেশি। আর এখানে তোমার এই যে লো ডেনসিটি পলিইথিলিন, সেখানে হচ্ছে তার টেনসাইল স্ট্রেংথ কম বা মধ্যম মানে লিখতে পারি। টেনসাইল শক্তি মধ্যম মানের, টেনসাইল শক্তি হচ্ছে তোমার কি মধ্যম মানের। এখন এই যে মধ্যম মানের টেনসাইল শক্তি, তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এগুলা দিয়ে আমরা মানে এগুলো দেখে আমরা বুঝতে পারি কি, তোমার এইচডিপি এর যে জারিত হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু এলডিপি এর চেয়ে কম। অর্থাৎ এইচডিপি থেকে এলডিপি কিন্তু বেশি পরিমাণে জারিত হয়। তাহলে এগুলো গেল মোটামুটি এলডিপি এবং এইচডিপি এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য। এখন আসো আমরা চলে যাব যে এলডিপি কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ লো ডেনসিটি যে পলিইথিলিন, সেই পলিইথিলিনকে কিভাবে তোমার একটা ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় সেটি আমরা একটু দেখব। এখন দেখো এটার যে তোমার মূল যে রিঅ্যাকশনটি সেটি হচ্ছে কি, তোমার ইথিলিন মনোমার, অসংখ্য মানে এন সংখ্যক ইথিলিন মনোমার কি হবে, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে এখানে যে টেম্পারেচারটা, এখানে যে চাপটা, সেটা হচ্ছে 1000 থেকে 3000 অ্যাটমসফেরিক চাপ। 1000 থেকে 3000 অ্যাটমসফেরিক চাপ। এবং এখানে যে তাপমাত্রা সেটা হচ্ছে সাধারণত 170 থেকে তোমার 250 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি 170 থেকে 100-250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কিন্তু এখানে লো ডেনসিটি পলিইথিলিন প্রস্তুত করতে গেলে লাগে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক সংক্ষেপে যে শিরোনাম, যে প্রোডাকশন অফ এলডিপি, অর্থাৎ তোমার যে শিল্প কারখানাগুলোতে যে এলডিপি কে প্রস্তুতি করে সেটার বর্ণনা। তাহলে এখানে দেখবো আমরা কি এন সংখ্যক যেই তোমার ইথিলিন মনোমার, সেটি 1000 থেকে 3000 অ্যাটমসফেরিক চাপ এবং 170 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এদেরকে প্রয়োগ করা হয়, তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে কিন্তু পলিইথিলিন তৈরি হয়। আচ্ছা, তাহলে এখানে কি এটিকে বলবো আমরা ইথিলিন মনোমার। তৈরি হলো কি পলিইথিলিন। অর্থাৎ এন সংখ্যক ইথিলিন মনোমার একটা আরেকটার সাথে লেগে লেগে একটা বৃহৎ আকারের ম্যাক্রোমলিকুল বা একটা বৃহৎ অণু সৃষ্টি করে, এবং সেই বৃহৎ অণুটাকেই বলি কি আমরা পলিইথিলিন, যেটি একটি পলিমার। এখন আসো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে তোমার সাধারণত 1000 থেকে 3000 অ্যাটমসফেরিক চাপে 170 থেকে
250°C তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিন গ্যাসকে কি করা হয়? ফ্রি রেডিক্যাল পলিমারকরণ। আমরা চ্যাপ্টার নাম্বার 3 তে পড়ে এসেছি ফ্রি রেডিক্যাল পলিমারকরণ। সেই ফ্রি রেডিক্যাল পলিমারকরণের মাধ্যমে কিন্তু নিম্ন ঘনত্ব বিশিষ্ট যে পলিমার সেটি কিন্তু তৈরি করা যায়। এখন এই যে প্রসেস, এই প্রসেসটার যে বর্ণনা বা এটার যে চিত্র সেটি আমরা দেখব। এখানে কি করা হয়? এখানে সাধারণত তোমার নিম্ন ঘনত্ব বিশিষ্ট যে পলিথিন সেটা উৎপাদনের ক্ষেত্রে তোমার যে পলিমারকরণ বিক্রিয়াটি একটা স্টিল নির্মিত একটা তোমার টিউবওয়েলার যে চুল্লি, সেই চুল্লির মধ্যে আসলে চুল্লিতে অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে অটোক্লেভ, সেই অটোক্লেভে কিন্তু সম্পন্ন হয়ে থাকে। এখানে কি করা হয়? বিশুদ্ধ ইথিলিন গ্যাসের সাথে তোমার 0.5 থেকে 0.1% যে অক্সিজেন, সেই অক্সিজেন মিশ্রিত করার পরে মিশ্রণটাকে তোমার 1000 থেকে 3000 অ্যাটমসফেরিক চাপে সংকোচন করে চুল্লিতে কিন্তু এটাকে চালনা করা হয়। এই অবস্থায় কি হয়? চুল্লির যে তাপমাত্রা সেটা তোমার 170 থেকে 250°C কিন্তু রাখা হয়। এবং এই বিক্রিয়ায় তোমার যে বিক্রিয়াটা উৎপন্ন যে মিশ্রণ সেটাকে তোমার চুল্লি থেকে সেপারেটরে পাঠানো হয় এবং সেখানে তোমার যে মনোমার, সব মনোমার কিন্তু এখানে রিঅ্যাকশন করতেছে না, কিছু মনোমার বিক্রিয়ক অবস্থায় কিন্তু সে থেকে যায়। সেগুলোকে কিন্তু পরবর্তীতে আবার যখন পলিমারকরণ করা হয়, সেই পলিমারকরণ প্রসেসের মধ্যে কিন্তু এই মনোমারগুলোকে তখন আবার ব্যবহার করা হয়। অর্থাৎ আনরিঅ্যাক্টেড যে মনোমার রয়েছে সেই মনোমারকে তখন যা চুল্লির তলার মধ্যে চুল্লির তলাতে থেকে যায় সেগুলোকে কিন্তু আবার পুনরায় এগুলো ব্যবহার করে কিন্তু তোমার রিঅ্যাকশন করা হয়, আবার পলিমার তৈরি করা হয়। এখন এই যে প্রসেসটা, এটার যে ফ্লো ডায়াগ্রাম সেটা যদি আমরা একটু আঁকাই তাহলে তোমরা জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা একটু আঁকি। এখন এই যে প্রসেসটা কিন্তু পলিমারকরণের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু অনেক জটিল একটা প্রসেস। তো এটা আমরা একটু আঁকাই। এখানে হচ্ছে প্রভাবক প্রস্তুতি। টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড এবং তোমার ইথাইল অ্যালুমিনেট, এই দুটাকে এই দুটি দিয়ে কি করা হয়? তোমার প্রভাবকটা তৈরি করা হয় এবং তারপরে একটা প্রভাবককে একটা ড্রায়ারের ভিতর